বন্ধুরা, কতগুলো বসন্ত পার করেছি, এখনো পর্যন্ত আমার ছেলের দিকে ওরকম কোনো নজর দেই নাই। কিন্তু ইদানিং আমি যেন নিজেকে আর আগলে রাখতে পারতেছি না। আমি আর নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারতেছি না। আমার নাম হচ্ছে জাহানারা পারভীন। বেশ কয়েক বছর হলো আমার স্বামী বিদেশে থাকে। আর ইদানিং তার কথা আমার খুব মনে পড়ে। কিন্তু চাইলেও আমি তাকে আমার কাছে আমার করে পাই না। ওই ভিডিও কলে ইমোর মাঝে মধ্যে একটুক দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। কিন্তু বন্ধুরা, এইভাবে কি একটা মানুষ বেঁচে থাকতে পারে? সত্যিই আসলে পারে না। আমি পারতেছি না। কি বল বন্ধুরা? আসলে আমার ছেলে সিয়াম, ইদানিং সে অনেক বড় হয়ে গেছে। আগের চাইতে অনেক দুষ্টু হয়েছে, ফাজিল হয়েছে। শুধু তাই না, সে ক্রিকেট খেলে, ফুটবল খেলে। ইদানিং বেশ ভালোই বড় হয়েছে তার। তো ইদানিং তার নামে আমার কাছে অনেক বিচারও আসে। বিচারগুলো আসলে এরকম যে সে ইদানিং নাকি অনেকগুলো মেয়ের সঙ্গে রিলেশন করে। এই নিয়ে আমাকে অনেক বিচার পোহাতে হয়। তো এটা নিয়ে আমি তার অনেক বিচারও করেছি, তাকে অনেক সাবধানও করেছি। কিন্তু ইয়াং বয়সের ছেলে মানুষ তো, আসলে আমি তাকে যতই শাসন করি আর তাকে আমি যতই বারণ করি, সে কি আমার কথা শুনবে? না, শুনবে না। আসলেই সে আমার কোনো কথা শুনছে না। কিন্তু বন্ধুরা, ইদানিং আমার ছেলের কথা খুব বেশি মনে পড়ে। ছেলে যে এত বড় হয়ে গেল। ও তো অনেকগুলো মেয়ের সঙ্গে এই সমস্ত কাজ করতেছে। যদি তার সঙ্গে আমার একটা ভালো একটা সুসম্পর্ক হয়, তাহলে তো এই যে আমার জামাই বিদেশে থাকে, আমি অন্তত কিছুটা হলেও এইটা থেকে আমি রেহাই পাব। আসলে গ্রামের অনেক মানুষ আছে, যেমন আমার চাচাতো ভাই, মামাতো ভাই, তারপর আমার চাচার শ্বশুর থেকে শুরু করে মামার শ্বশুর, অনেক মানুষ আছে। এবং আমরা যেই দোকান থেকে বাজারপাতি আনি, মুদির বাজার টাজার যা কিছু আছে, সবকিছু আনি, সেই দোকানদার আলাও আমার দিকে একটু কুদৃষ্টিতে তাকায়। বলতে গেলে একটু খারাপ নজরে তাকায়। তার নজর থেকেও কিন্তু খুব একটা বেশি রক্ষা পাওয়া যায় না, খুব একটা বেশি কিন্তু বাঁচা যায় না। সেও আমার দিকে একটু কেমন যেন করে জানি তাকায়। তো আমি তার দৃষ্টিভঙ্গি সবকিছু বুঝি। কিন্তু আসলে আমি তো একটা মেয়ে মানুষ, তার উপর আবার প্রবাসীর স্ত্রী। আর প্রবাসীর স্ত্রীদের দিকে এমনিতেই কিন্তু অনেক মানুষ নজর দেয়, ঠিক আছে? যেই কারণে আমাকে একটু সাবধানতার সহিত চলাফেরা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমার ছেলের সঙ্গে করে নিয়ে একটি নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা শুনলে সত্যি বন্ধুরা তোমরা মুগ্ধ হয়ে যাবে, তোমাদের অনেক বেশি ভালো লাগবে, খুবই মজার গল্প। তার আগে বলো বন্ধুরা, আমার কলিজার, আমার প্রাণের বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, তোমাদের উৎসাহ আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তোমরা অনেকেই আমার গল্পগুলো পছন্দ করো, তোমাদের ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো বন্ধুরা, চলো শুরু করি। আমার নাম হচ্ছে জাহানারা পারভীন। বন্ধুরা, আমার বয়স এখন বর্তমানে 30 বছর। হ্যাঁ, আমার স্বামী মূলত একজন প্রবাসী, তিনি বিদেশে থাকেন। তিনি মালয়েশিয়াতে থাকেন। তো অনেকদিন যাবত ইদানিং আমার আসলে রাতে একদমই ঘুম আসে না। আমার আসলে ঘুমাতে গেলে দেখা যায় যদি ঘুমাই 10টার দিকে, ঘুমাইতে ঘুমাইতে রাত বাজে 3টা। আর সারাক্ষণ একে ওকে নিয়ে আমি স্বপ্ন দেখি। এ আমাকে আদর দিচ্ছে, ও আমাকে ভালোবাসা দিচ্ছে। এইভাবে অনেক স্বপ্ন দেখি। কিন্তু বন্ধুরা, সারারাত কেউই আমার কাছে আসে না। আমার স্বামী রাত 10টার দিকে আমাকে কল দেয়। দিয়ে তাকে একটু ভিডিও কলে দেখাই, তারটা আমি একটু দেখি। এভাবেই কোনো রকম কেটে যাচ্ছে আমার দিন। তবে আমি আমার ছেলেকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছি। আমার ছেলের নাম কিন্তু সিয়াম, আগেই বলেছি। সে এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছে। বেশ উঁচু লম্বা, বড় হয়ে গেছে। একদম বাবার মতো অনেক লম্বা এবং অনেক হ্যান্ডসামও হয়ে গেছে। তো ইদানিং তার নামে আমাকে অনেক বিচার শুনতে হয়। কলেজে ওই মেয়েকে নিয়ে নাকি পার্কে গেছে, ওই মেয়েকে নিয়ে নাকি আবাসিক হোটেলে গেছে, অমুক বন্ধুর বাসায়, ওই ফ্ল্যাটে গেছে ওই মেয়েকে নিয়ে, সেই মেয়েকে নিয়ে। ছেলেটা একেবারে বাবার মতো দুষ্টু হয়েছে। তার এই বিচার শুনতে শুনতে আমি একেবারেই ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। তখন আমি একটা বিকল্প বুদ্ধি বের করি যে আসলে কি করলে আমার এই পাগল ছেলেটা, দুষ্টু ছেলেটাকে আমি আটকাতে পারব। সত্যি কথা বলতে কি, ইদানিং আমার ছেলের অত্যাচারে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি না পারতেছি বিদেশে ওর বাবার কাছে কল দিয়ে এই সমস্ত কুকীর্তির কথা বলতে, না পারতেছি ওকে আমি শায়েস্তা করতে। কিন্তু এইভাবে তো আর থাকা যায় না।
তখন আমি ওকে অনেকবার বুঝানোর চেষ্টা করেছি, শাসনও অনেকবার করেছি, কিন্তু না। আমি দেখেছি ওকে বুঝিয়ে বা শাসন করে মেরে আসলে কোনো কিছু হচ্ছে না। ও যেন আরও দিন দিন আরও নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা, আমিও তো দিন শেষে একা। আর আমার ছেলেটা এত দুষ্টু, এত ফাজিল, এতগুলা মেয়ের সঙ্গে এই সমস্ত কিছু করে বেড়ায়। আচ্ছা, ওকে যদি আমি কোনো কিছু একটা ব্যবস্থা করে দেই, তাহলে তো আর বাহিরের মেয়েদের সঙ্গে আর ওই সমস্ত ফালতু কাজ করবে না। আচ্ছা, কি করা যায়? তো বন্ধুরা, তখন আমি যেটা করলাম সেটা শুনলে তোমাদের মাথা একেবারে ঘুরে যাবে, বুঝেছ? তখন আমি একদিন আমার ছেলেকে কল দিলাম। কিরে সিয়াম, তুই কই আছিস? আমার ছেলে আমাকে বলতেছে, এই তো মা, আমি একটু মাঠে এসেছি, বন্ধুদের সঙ্গে একটু খেলাধুলা করতে। আমি ওকে বললাম, শোনো, আজকে একটু বাসায় তাড়াতাড়ি ফিরবি, তোর সঙ্গে আমার প্রয়োজনীয় দরকারি কথা আছে। আমার ছেলে আমাকে বলল, ওহ, দরকারি কথা তো তোমার আমার সঙ্গে প্রতিদিনই থাকে। আমি ওকে বললাম, না, আজকে আয়, আজকে সত্যিই তোর সঙ্গে আমার দরকারি কিছু কথা আছে। ঠিক আছে? তখন ও আমাকে বলল, সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, আজকে একটু আগেই আসব। খেলাধুলা শেষ করে আজকে আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিব না। আড্ডা না দিয়ে আজকে বরং তোমার কাছে চলে আসব, আমার প্রিয় আম্মু। এই কথা বলে আমার ছেলে ফোনটা কেটে দিল। বন্ধুরা, তারপর আমি দেখি রাতে ও আমার মন রক্ষা করার জন্য আমার জন্য নান রুটি, তারপর হচ্ছে ওই চিকেন কাচ্চি টাচ্চি নাকি জেন বলে এগুলা নিয়ে এসেছে। আমাকে বায়না দিচ্ছে, বুঝছেন? তারপর আমাকে এসে বলতেছে, আম্মু সরি, আমি আর আড্ডা দিব না, আর খেলাধুলা করব না। তখন আমি ওকে বললাম, আচ্ছা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তুমি কারো কাছে বলবে না তো? তখন ও বলতেছে, না আম্মু, আমি কারো কাছে বলবো না। তবে কি তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো না? আমি তখন ওকে বললাম, হ্যাঁ, বিশ্বাস করব না কেন? আমি তো তোমাকে অনেক বেশি বিশ্বাস করি। তখন ও বলতেছে, তাহলে এতই যদি বিশ্বাস করো, তাহলে বলতেছ না কেন? তখন আমি ওকে বললাম, আচ্ছা সিয়াম, তুমি তো এখন অনেক বড় হয়েছ। এই যে তুমি তোমার কলেজের ফ্রেন্ড বান্ধবীদেরকে নিয়ে এই যে তুমি কলেজে যাচ্ছ, পার্কে ঘুরে বেড়াচ্ছ, আবাসিক হোটেলে যাচ্ছ, এই যে আরও শুনলাম তুমি তোমার কোনো বন্ধুবান্ধবের ফ্ল্যাটেও নাকি মেয়ে নিয়ে যাও। এগুলা কি সত্যি? তুমি সত্যি কথা বলো, আমি তোমাকে কোনো কিছু বলবো না। তখন ও আমাকে বলতেছে, হ্যাঁ আম্মু, এগুলা তো সত্যি। তখন আমি ওকে বললাম, দেখো বাবা, আমাদের তো সমাজে একটা মান-সম্মান আছে। তাছাড়া তোমার বাবাও তো এখন আর দেশে থাকে না। তোমার এই যে দাদা দাদি, ওরা তো তোমাকে কোনো কিছু বলতে পারতেছে না। তোমাকে তারা অনেক বেশি ভালোবাসে। তখন ও আমাকে বলতেছে, তাহলে আম্মু একটা কাজ করো না, আমাকে বিয়ে দিয়ে দাও। তখন আমি ওকে বললাম, ওরে আমার দুষ্টু ছেলে, শোনো, তোমার এখনো বিয়ের বয়স হয় নাই। বুঝেছ? আর শোনো, তোমার বিয়ের বয়স হলে তখন তোমাকে আর আমার বলা লাগবে না। ঠিক আছে? আমি নিজেই তোমাকে একটা ভালো একটা ছেলে দেখে, ঠিক আছে? তোমাকে আমি বিয়ে দিব। বিয়ের কথা তোমার মনে করে দিতে হবে না আমাকে। আমি বুঝেছি যে তুমি যে অনেক বড় হয়ে গেছ, আমি এটা বুঝতে পারি। বন্ধুরা, ছেলের মুখে বিয়ের কথা শুনে সত্যি আমি মনে মনে ভাবতে লাগলাম, তার মানে ছেলে তো আমার অনেক বড় হয়ে গেছে। মাকে সে বিয়ের কথা বলতেছে। তখন আমি তাকে বললাম, তুমি তোমাকে বিয়ে করাই লাগবে? সে বলতেছে, হ্যাঁ। তখন আমি তাকে বললাম, আচ্ছা, বিয়ে ছাড়া কি তোমার অন্য আর কোনো উপায় নেই? মানে অন্য আর কোনো রাস্তা নেই? তখন সে আমাকে বলতেছে, অন্য আর কি রাস্তা মা? আমি তাকে বললাম, শোনো, বিয়ে ছাড়াও আমার কাছে আরও একটা উপায় আছে, অন্য আরেকটা রাস্তা আছে। আমি যদি তোমাকে সেই রাস্তাটা বেছে দেই, তুমি কি এই সত্যি এই কাজটা করবে? কিন্তু খবরদার তোমার বাবাকে এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। তখন সে আমাকে বলল, না মা, তুমি আমার জন্য একটা উপকার কাজ করবে, আমি কি বাবার কাছে এই কথাগুলো বলবো নাকি? তুমি আমাকে বিশ্বাস করতে পারো মা, আমার লক্ষ্মী মা। আমি বাবার কাছে এই বিষয়ে কোনো কিছুই বলবো না। ছেলের মুখে এই কথা শুনে সত্যিই আমি অনেক ভরসা পেলাম। তখন আমার ছেলেকে আমি বলছি, আচ্ছা, তুমি বিয়ে করতে চাইছো কি জন্য? মানে দুজনের সঙ্গে থাকবে আদর, সোহাগ, ভালোবাসা, এগুলোর জন্য কি? তখন সে আমাকে বলছে, হ্যাঁ মা, আমার তো অনেক বন্ধুরা বিয়ে শাদী করে সংসার করছে। তাছাড়া তুমি তো আমার মা, কিন্তু তুমি আমার মা হলেও তুমি আমার বন্ধুর মত। তোমার কাছে সব কিছু শেয়ার করা যায়। তখন আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বন্ধু মনে করো, তাহলে তুমি আমার কাছে সব কিছু খুলে বলো। তুমি কেন, কি কারণে তুমি বিয়ে করতে যাচ্ছ? তোমার কি বিয়ের বয়স হয়েছে?
তোমার বয়স মাত্র 18 হয়েছে। পড়াশোনা করতেছে ইন্টারে, তুমি অনার্স পড়াশোনা করবে, মাস্টার্স কমপ্লিট করবে, ভালো একটা জব নেবে, তারপর না হয় তোমার বিয়ের চিন্তাভাবনা নেব। কিন্তু তুমি এখনই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছ। এখন তোমাকে কে মেয়ে দেবে বলো তো? তুমি তো বেকার পুরুষ। তো তুমি আমাকে বলছে তা অবশ্য ঠিক, এই জন্য তোমার আমি রিলেশন করে, আর রিলেশন করে করে আমি আমার চাহিদা মেটাই। তখন আমি তাকে বললাম, আচ্ছা এই যে তুমি মেয়েগুলোর জীবন যে তুমি নষ্ট করছো, এই মেয়েগুলো তো তোমাকে একটা সময় গিয়ে তোমাকে অভিশাপ দিবে, তখন তোমার তো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। বলা চলে এক প্রকার তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কারণ জানো, তুমি এই যে মেয়েগুলোকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সঙ্গেই যে রুম ডেট করছো, আবাসিক হোটেলে নিয়ে যাচ্ছ, পার্কে নিয়ে যাচ্ছ, তাদেরকে তুমি স্বপ্ন দেখাচ্ছে বিয়ে করবে, সংসার করবে, কিন্তু তুমি তো তাদেরকে বিয়ে করবে না, সংসারও করবে না। তাহলে তুমি যে মেয়েদের মন ভাঙতেছ, তুমি জানো মানুষের মন ভাঙ্গা মসজিদ ভাঙা এক সমান। এই মেয়েগুলো কিন্তু তোমাকে একটা সময় অভিশাপ দেবে, তখন তোমার জীবন কিন্তু অনেকটাই কষ্ট হয়ে দাঁড়াবে। বুঝেছ? এই জন্য মানুষের বন্ধু আর নিতে হয় না। বাবা, তখন আমার ছেলে আমাকে প্রশ্ন করছে, মা তাহলে আমি কি করব? এখন আমার তো আর কোনো উপায় নেই, কিন্তু আমার তো এটা করতে করতে অভ্যেস হয়ে গেছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা সিয়াম, তুমি তো আমাকে তোমার ফ্রেন্ড ভাবো তাই না? তখন আমার ছেলে আমাকে বলছে, হ্যাঁ মা, তুমি তো আমার ফিন্ডি। আমি তাকে বললাম, আচ্ছা তুমি আমাকে আজকে থেকে আর মায়ের চোখে দেখবে না, আমাকে তুমি ফ্রেন্ড চোখে দেখবে। মনে করা আমি তোমার কোনো কলেজের ক্লাসমেট অথবা তোমার বান্ধবী। এখন আমি যদি তোমার বান্ধবী হয় তাহলে তুমি আমার সঙ্গে কে কি করবে? তখন আমার ছেলে আমাকে বলছে, না মা, তুমি যে কি বলো না, তুমি আমার বান্ধবী ঠিক আছো, কিন্তু তুমি তো আমার মানে সাথী বান্ধবী, তোমার সঙ্গে আমি কি করব? তখন ওকে আমি বলছি, দেখো সিয়াম, তোমার তো ওটা লাগবে, তোমার তো এই চাহিদাটা লাগবে, তাই না? আচ্ছা ধরো আমি যদি তোমার গার্লফ্রেন্ড হই, তখন তুমি আমার সঙ্গে কি করবে? তখন বন্ধুরা আমার ছেলে আমাকে বলছে, মা তুমি যদি সত্যি আমার গার্লফ্রেন্ড হও, তাহলে তুমি কি আমি অনেক ভালোবাসব। আরে তুমি আমার গার্লফ্রেন্ড বলতো আমার জন্য অনেক সুবিধা হবে। তোমাকে হোটেলে নিয়ে যেতে হবে না, পার্কে নিয়ে যেতে হবে না, তুমি আর আমি আমরা তো রুমেই অনেক কিছু করতে পারবো, রুম ডেট করতে পারবো। ছেলের মুখে এমন কথা শুনে আমি অনেকটা লজ্জা পেয়ে গেলাম। তখন সত্যি কথা বলতে আমার মুখে এক মুচকি হাসি চলে আসলো। তখন ও আমাকে বলছে, কিন্তু মা তুমি তোমার মা, তোমার সঙ্গে এটা কেমনে করব? তখন আমি তাকে বলছি, আসলে বন্ধুরা কি বলুন তো, আমার তো এক মানুষ আমি, তাই না? আমার শরীর তো রক্ত মাংস আছে। দিন শেষে এই যে আমার স্বামী মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করে, এখন সে তো চাইলেই আমার কাছে আসতে পারে না, আমিও তো চাইলেই তার কাছে যাইতে পারি না। এখন বন্ধুরা আপনারাই বলেন, আমি আমার চাহিদাটা কার কাছে বলবো? এখন আমি যদি বাইরের এক পরপুরুষের সঙ্গে রিলেশন করি বা কোনো এক মুদির দোকানদার সঙ্গে যদি প্রেম টেম করি, এটা যদি বন্ধুরা জানাজানি হয়ে যায়, তখন আমার স্বামী এর মান সম্মান যাবে, আমারও যাবে, শ্বশুর শাশুড়ি সবারই মান সম্মান যাবে। তার চাইতে ভালো না যে এই ছেলের সঙ্গে ঘরের মধ্যে কেউ জানল না, দেখল না। এই জন্য আমি আমার ছেলেকে নানা কৌশলে আমি তাকে পটাতে লাগলাম। তখন আমি তাকে বললাম, দেখো সিয়াম, তুমি কি বুঝো না, এই যে তুমি এত বড় হয়েছ, এই যে তোমার এই 18 বছরে এত চাহিদা, হ্যাঁ তুমি মেয়েদের জীবন নষ্ট করছো, তুমি কি নয় বুঝ না, তোমার বাবা বিদেশে থাকে। এই যে আমিও তো একজন নারী, হ্যাঁ হতে পারে আমি তোমার আম্মু, কিন্তু আমিও তো একজন নারী। দিন শেষে আমি একজন মানুষ না, আমার তো কিছু এই চাহিদা থাকতে পারে, তাই না? এই যে তোমার বাবা দিনের পর দিন বছরের পর বছর ধরে বিদেশে পড়ে আছে, সে বিদেশে থাকে, সে বছরে আসে না, সে তো 5 বছরে 1-2 বার আসে। একবার আসে 2 মাস 3 মাস থেকে আবার চলে যায়। 5 বছরেই 2 মাস 3 মাসে কি আমার হয়? হ্যাঁ। এই যে আমার কি বয়স কম হয়েছে রে? সিয়াম তুমি বলো তো বাবা, এই যে এই বয়সে আমি এখন কার কাছে যাব, বা আমি গিয়ে আমার মনে কথাগুলো কার কাছে বলবো, তুমি বলো তো? এই যে তুমি দেখেছ তোমার আম্মাও কতটা সুন্দরী, তুমি জানো আমার এই যে চাচা শ্বশুর, চাচাতো ভাই, মামাত ভাই, কত মানুষ আমাকে লাইক করে, আমাকে পছন্দ করে, আমাকে কত মানুষ ডেইলি ফোন দেয়, তারা শুধু আমার এক উত্তরের অপেক্ষায় থাকে। এই যে তুমি যেভাবে মেয়েগুলোকে নিয়ে পার্কে যাও, ওই যেভাবে তাদেরকে নিয়ে আবাসিক হোটেলে গিয়ে রুম ডেট করো, তারাও আমার সঙ্গে এভাবে করতে চায়। কিন্তু আমার তো ভয়, কারণ এই যে যদি তুমি শোন, কালকে আমার চাচাত ভাইয়ের সঙ্গে আমি যদি রুমমেট করি,
এই খবরটা যদি তোমার কানে আসে, এটা কি তোমার কাছে ভালো লাগবে বলো? ওখানে আমার ছেলে সিয়াম আমাকে বলছে, না আমি এটা তো আমার কাছে একদমই ভালো লাগবে না। কারণ যতই হোক তুমি তো আমার মা। তখন আমি তাকে বললাম, এই যে তুমি এই মেয়েদের পিছনে ঘুরো, মেয়েদেরকে তুমি ভালোভাবে আদর করতে পারে না, তাদের কাছ থেকে তুমি ঠিকভাবে ভালোবাসাটুকু পাও না। তাহলে কি লাভ তাদের পিছনে এই সময় নষ্ট করা, টাকা নষ্ট করা? তার চেয়ে বরং তুমি আমাকে তোমার নিজের বান্ধবী মনে করো আমি তোমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? আর আজকে থেকে তুমি আমাকে কলিজা, জান, বাবুসোনা বলে ডাকবে। আর শোনো, তুমি আমাকে যখন খুশি তখনই তোমার গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করতে পারা, ঠিক আছে? তাতে আমি তোমাকে একটু বাধা দিব না, তোমার যেভাবে খুশি তুমি সেইভাবে আমাকে পারবে, বুঝেছ? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো তোমার চেয়ে অনেক বড়, তাই না? আমার এক্সপিরিয়েন্স একটু বেশি আছে। ওই মেয়েরা তোমাকে যতটুকু সুখ দেবে তার চাইতেও 2-3 গুণ বেশি সুখ আমি তোমাকে দেব। তাহলে এখন বলো, আমি তোমার জন্য ব্যাটার নাকি ওই মেয়েগুলো তোমার জন্য ব্যাটার? বন্ধুরা, এইভাবে যখন আমি আমার ছেলেকে বুঝলাম, তখন সে আমাকে বলছে, না আম্মু, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য বেটার হবে। তখন আমার ছেলে আমাকে বলছে, আম্মু তোমার মতো এইভাবে আমি এর আগে কখনো ভেবে দেখি নাই। সত্যিই তো, তুমি একদম সত্যি কথা বলেছ। আমি যে মেয়েদের পিছন পিছন ঘুরে এতদিন সময় নষ্ট করেছি, টাকা নষ্ট, ওই আরও কত কি না, আজকে থেকে এসব কিছু বাদ। আজকে থেকে আর তাদের পিছনে ঘুরব না, সময়ও নষ্ট করব না। আজকে থেকে আমি শুধু তোমাকে সময় দেব। বন্ধুরা, ছেলের মুখে এমন কথা শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম। অবশেষে আমার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ইস, আমার যে কি খুশি লাগছে, কি আনন্দ লাগছে, আমি তোমাদের আর বলে বোঝাতে পারবো না। আসলে বন্ধুরা, আমরা যারা বিবাহিত স্ত্রী বা নারী আছি, বা আমরা যারা প্রবাসীর স্ত্রী, আমাদের মনে হয় সবচাইতে বেশি আছে দুঃখ কষ্ট। আমরা না পারি কারো কাছে বলতে, না পারি সহ্য করতে। এখন যদি কারো সঙ্গে আমাদের সম্পর্ক হয়েও যায়, আর যদি এই বিষয়টা কেউ জেনে যায়, ঠিক আছে, ওর মুখ থেকে ওর মুখে, ওর মুখ থেকে ওর মুখে, এটা পুরোটা একবারে ছড়িয়ে যায়, তখন আমাদের মান সম্মান থাকে না। আসলে দিন শেষে প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে। প্রত্যেকটা মানুষই এই কাজ করে, ঠিক আছে? কারণ এই কাজ ছাড়া আপনার ভালো ঘুম হবে না, আপনার শরীর ভালো থাকবে না, আপনার মন মেজাজ কোনো কিছুই ভালো থাকবে না। আপনার সারাক্ষণ কেমন যেন একটু উদাস উদাস লাগবে। আপনার অনেক খারাপ লাগবে, ক্লান্তি লাগবে আপনার মনে, ঠিক আছে? তো যাই হোক, আমি তো আমার ছেলেকে যে কোনোভাবেই হোক তাকে আমি ম্যানেজ করছি। হ্যাঁ, এখন সবকিছু যদি সুন্দরভাবে হয় তাহলে হলো। কিন্তু আমার এক জিনিস ভয় লাগছে, আমার ছেলে সিয়াম ও আবার বাবার কাছে কোনো সময় বলে দেবে না তো? বা যদি ওর দাদা দাদি কারো কাছে বলে দেয়? আবার আর এক ডাউট, হয়তো অনেক বন্ধু বান্ধবের সঙ্গে চলে ওই ছেলে পেলেও অনেক খারাপ। যদি আবার ওদের কাছে বলে দেয়, তখন আমার কি হবে? আসলে এটা খুবই সেনসিটিভ এক ইস্যু, মান সম্মানের এক ব্যাপার স্যাপার আছে। এখন কি যে করি বন্ধুরা, এখন না পারছি ওকে সামাল দিতে, না পারাতেই ওকে কোনো কিছু বলতে, এখন কি করার আছে? আমি আসলে কোনো কিছু বুঝতেছি না। তখন ওকে আমি আবার বললাম, আচ্ছা সিয়াম, যদি তোমাকে আমি এটা দেই, আচ্ছা তুমি কি কারো কাছে বলে দেবে বাবা? তখন সে আমাকে বলছে, না আম্মু, আমি কারো কাছে বলবো না। তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারো আম্মু? তো যাই হোক, ছেলের মুখে এ কথা শুনে সত্যিই অনেক বেশি ভালো লাগলো। তারপর রাত যখন 10টা হলো, তখন আমার স্বামী বিদেশ থেকে আমাকে ইমোতে কল দিচ্ছে, ভিডিও কল। সে আমাকে কল দিয়ে বলছে যে, কি আমার লক্ষ্মী সোনা, আমার জান পাখিটা, কেমন আছো? হ্যাঁ জান, একটু ভিডিও কল দিও না। আসলে উনি আমাকে প্রতিদিন রাত 10টায় কাজ থেকে এসে আমাকে উনি ভিডিও কল দিতে বলে। উনি আসলে ভিডিও কলে আমার কিছু দেখে, উনি আসলে তারা এটাকে একটু শান্ত করার চেষ্টা করে। বিদেশে থাকে তো, এখানে চাইলেই তো আর কাউকে পায় না। আমিও বুঝি তারা অনেক কষ্ট হয়। যাই হোক, আমি তাকে বললাম যে, জান আজকে আমার শরীরটা ভাল লাগছে না, আজকে আমি পারবো না। তুমি আমার মোবাইলে একটু ভিডিও দেখে নাও, ভিডিও দেখে ওটা একটু আউট করে দাও। আজকে আমার একদম ভাল লাগছে না। আসলে বন্ধুরা, আজকে তো আমার ভাল লাগছে, কিন্তু আজকে তো আমাকে রেডি হতে হবে। আরে সিয়াম তো একটু পরেই গরম করে দিবে আমাকে, এই জন্য আমাকে রেডি হতে হবে। এই জন্য আমি আমার স্বামীকে বলে দিলাম যে আজকে আমার শরীরটা খারাপ। তারপর ও বলছে, তাই কি হয়েছে তোমার? ওষুধ খেয়েছ নাকি? তখন আমি তাকে বললাম, হ্যাঁ ওষুধ খাবো। আচ্ছা শোনো, আমার না কথা বলতে একদমই ভালো লাগছে না, ফোনটা রাখছি আমি।
তাকে এই কথাটা বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে আমি ওয়াশরুমে গেলাম। গিয়ে আগে সারা দিন যা গরম দিচ্ছে না বন্ধুরা। গরমে শরীর একদম গেমে আছে, মানে একটু গন্ধ বের হচ্ছে। তো যাই হোক, ছেলের সঙ্গে আজকে প্রথমবার কিছু হতে যাচ্ছে। তো আমি আসলে নিজেকে একদম নতুনভাবে এনজয় করতে চাচ্ছি। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে একদম লাক্স সাবান দিয়ে ভালোভাবে নিজেকে একদম ফ্রেশ করে নিলাম। হ্যাঁ, অনেক 2-3 বালতি পানি ঢেলে নিলাম। তারপর পানি ঢেলে ওয়াশরুম থেকে বের হয়ে শরীরকে ভালোভাবে মুছে এক শাড়ি পরলাম। উফ, কি সুন্দর এক শাড়ি পরেছি, আসলেই সেই লাগছে। আয়নায় নিজেকে দেখে আমি নিজের প্রেমে মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি একটা মানুষ এত সুন্দর হয় কি করে? আমি যেন দিন দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছি। নিজেকে দেখছি আর ভাবছি, ইস, আজকে আমার ছেলের বাগে এক নতুন কিছু হতে যাচ্ছে। তো বন্ধুরা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, ক্রিম লাগাচ্ছে, তারপর শরীরে একটু বডি স্প্রে দিলাম। সবকিছু দেওয়ার পর চুল থাকে একটু শুকিয়ে দিলাম। নেওয়ার পর আমি এক নাইট ড্রেস পরেছি সঙ্গে। এই ড্রেস পরে আমি আমার রুমের দিকে গেলাম। রুমের দিকে গিয়ে আমি সিয়ামকে এক ডাক দিলাম। কি রে সিয়াম, তুমি কি রেডি হয়েছ? তোমার কি হলো? আর কতক্ষণ? তখন সে আমাকে বলল, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি এখনই আসছি। সিয়ামও দিকে তার রুমে এসে রেডি হচ্ছে। ঠিক আছে। সেও গোসল করে একেবারে আমার কাছে আসছে, কারণ সে তো খেলাধুলা করে এসেছে। তাকে আমি সুযোগ দেই নাই। তো যাই হোক বন্ধুরা, তারপর সিয়াম আসলো আমার কাছে। সিয়ামকে আমি আবারও বললাম, আচ্ছা সিয়াম, তুমি আমাকে সত্যি করে বলো না, তুমি কখনো এই কথাগুলো কারো কাছে বলবে না তো? আমার কিন্তু খুব ভয় হচ্ছে সিয়াম। দেখো, আমি তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি আনন্দ দেব, সুখ দেব, তোমাকে এক ভালো এক সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেব। কিন্তু তুমি বলো, তুমি তোমার বাবার কাছে এই কথাগুলো কখনো বলবে না, বা তুমি কারো কাছে এই কথাগুলো বলবে না? তখন সে আমাকে বলছে, আম্মু, আমি কারো কাছে এই কথাগুলো বলবো না, তবে তুমি আমার এক শর্ত রাখতে হবে। তখন আমি ওকে বললাম, তোমার আবার কি শর্ত? তখন সে আমাকে বলছে, আম্মু জানো, আমার এক বেস্ট ফ্রেন্ড আছে, ছেলে মানুষ। ও আসলে আমাকে অনেক হেল্প করছে। আসলে ওর গার্লফ্রেন্ড, তারপর ওর বোনের সঙ্গে আমি রিলেশন করেছি, ওর বোনকে আমি আসলে ওই কাজটা করেছি। ও আমাকে হেল্প করেছে। ও আমার সবচেয়ে জানে জিগার দোস্ত, আমার সবচেয়ে বড় জীবনের এক দোস্ত। আসলে আমাকে সব কিছুতে হেল্প করে। আম্মু, আসলে আমার ওই বন্ধু, ওর নাম হচ্ছে রবিন। ও তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। ও আমাকে অনেক বলেছিল তোমার কথা, কিন্তু তুমি আমার আম্মু হলেও আসলে কখনোই সাহস করে নাই। আজকে তুমি আমাকে যে অফারটা দিলে, এমন সাহস করে। আসলে আমি তোমাকে নিয়ে কখনো এভাবে চিন্তা করি নাই, ঠিক আছে? কিন্তু আম্মু, তোমাকে দেখে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না। আমিও পারছি না। আম্মু, তুমি যদি কিছু মনে না করো, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি আমার সেই বন্ধু, তাকে তোমার কথা বলতে পারি। আম্মু জানো, আমার বেস্ট ফ্রেন্ড রবিন, ও না খুব ভালো। তোমাকে আমার চাইতে বেশি মজা দেবে, আর তাছাড়া ও কারো কাছে বলবে না, ও খুব ভালো। মা জানো, আমরা দুজন হলে তোমার অনেক ভালো হবে। আমি বললাম, তোর বন্ধু রবিন কারো কাছে বলবে না তো? তো বন্ধুরা, আমি অনেক হিসাব মিলিয়ে দেখেছি যে আসলে এই বয়সে দুজনকে তো আমি সামলাতে পারবো। এই ঠিক আছে, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তারপর আমার ছেলে আমাকে বলতেছে, আচ্ছা আম্মু, আমার বন্ধুকে আমি কালকে বলব, ঠিক আছে? আজকে আমি একটু আনন্দ উল্লাস করি। তারপর বন্ধুরা, সাদা রাত আমার উপর দিয়ে জ্বর গেল। আসলে ইয়ং বয়সের ছেলেরা একটু বেশিই করে। তবে ও একটু সমস্যা ছিল, খুব বেশি একটু লং লাস্টিং পারে না। ঠিক আছে, তবে মোটামুটি ভালোই হয়েছে, এই 3-4 বার হয়েছে। আসলে এই প্রথম বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার শরীরটা একেবারে হালকা লাগছে, একদম ফ্রেশ। ও বাবা, কতদিন যাবত এই কাজটা আমি করি না বন্ধুরা। তোমাদেরকে কি করে আমি বুঝাই? আসলে জামাই বিদেশে থাকলে এক বিপদই, বুঝতে পারছেন। এতদিন পর আজকে এই কাজটা করে শরীরটা কেমন জানি হালকা লাগছে, একদম ফ্রেশ লাগছে, মনে হচ্ছে নতুন করে আবার নিজেকে রাঙিয়ে তুলেছে। কি ফ্রেশ লাগছে, নিজেকে একদম বোঝাতে পারবো না। আরে শরীরে যত জঞ্জাল ছিল, যত ঝামেলা ছিল, সব একদম কেটে গেছে। খুব ভাল লাগছে বন্ধুরা, খুব ভাল লাগছে। যাই হোক, শেষমেশ আমার ছেলে, ওকে আর একটু ট্রেনিং দিতে হবে, অন্যরকম হয়নি, অভিজ্ঞ প্লেয়ার হয়নি এখনও, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আজকের স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো
তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা দ্বিতীয় পর্ব চাও আমি সেটা তোমাদের জন্য বানাতে পারি, কিন্তু তার আগে তোমরা কমেন্ট করে জানাতে হবে যে তুমি চাও কিনা। তোমরা চাইলে তারপরে আমার ছেলের বন্ধু আমার সঙ্গে কি করেছে বা এরপরে কি হলো সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আমার কলিজার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আর আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে, কারণ তুমি অনেক কাজ করো তাই না? তারপরে আমার ভিডিওটা দেখো, সেজন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ।